আমার কৃষি গভর্নমেন্ট রিকগনাইজ করছে যে এখন কৃষি করে 90% মধ্যে প্রাইভেট সেক্টর, যেটা মাসুম ভাই বললেন যে আমাদের সিড সেক্টরের কন্ট্রিবিউশনটা কোথায়, তো সেই প্রাইভেট সেক্টরের রিফ্লেকশনটা কোথায়, সেটা তো ফিসকাল পলিসিতে কিছুটা থাকে। আমরা তো যারা ব্যবসা করে প্রাইভেট সেক্টর, তারা ফিসকাল পলিসি দেখে যে ট্যাক্স রেটটা কি কোথায় আছে। যেমন এই বাজেটে খুব ভালো, ফার্টিলাইজারকে আপনি জিরো ট্যাক্স করছেন, আপনি পেস্টিসাইড কি করলেন, তাহলে হোয়াট অ্যাবাউট সিডকে কেন ট্যাক্স দিতে হবে? এটা তো একটা মানে পিকুলিয়ার একটা সিদ্ধান্ত আমি মনে করি যে জায়গাটা ব্যর্থ হয়েছে। কারণ বাংলাদেশে কৃষি উৎপাদন বেড়েছে শুধুই ইনপুট সাপ্লাইয়ের উপরে, সিড, ফার্টিলাইজার এবং ইরিগেশন, তারপরে পেস্টিসাইড। ইরিগেশনটা তো এমনিতে জিরো ট্যাক্সে আছে, কিন্তু আপনি সিডটাকে বাদ দিলেন কেন? বাট সিড ছাড়া তো আমরা যেটা বলি যে আপনি যতই সার দেন, যতই ইরিগেশন করেন, ফলন কিন্তু ধান HYB-তে ওই 60 মনের বেশি বা 8 মনের বেশি হবে না, যতক্ষণ না ভ্যারাইটি চেঞ্জ করে। ভ্যারাইটিটাই যদি প্রাইভেট সেক্টর করে, তো এখানে গভর্নমেন্ট কিন্তু বলেছে যে সিড সেক্টরের সাবসিডি আছে, বাজার স্পেস দেখবেন, তো সেটা তো বিএডিসির জন্য। বাট যে সিডটা প্রাইভেট সেক্টর করতেছে, যেটা মাসুম ভাই বললেন, আমি তার সাথে একমত, যে আপনি লোকালি সিড প্রোডাকশন করা মানে কি, যে আপনি ইনপুট সাবস্টিটিউট করা, ফরেন এক্সচেঞ্জ সেভ করা এবং নিজের ক্লাইমেটে সিড করা, মানে এমপ্লয়মেন্ট যেমন হলো, আপনার প্রোডাক্টিভিটি আরও বাড়বে। সেই জায়গায় কেন এগুলো দিক নির্দেশনা আমরা কিন্তু বারবার বলেছি সরকারকে, যে আপনি এগ্রিকালচার ডেভেলপমেন্ট উইদাউট প্রাইভেট সেক্টর আপনি চিন্তা করতে পারেন না। যেমন আমি যদি ট্যাক্সের কথাই বলি, যে সিডের ক্ষেত্রে তো ট্যাক্স করে আমাদের আজকে, আমি তো গত প্রায় 20 বছর ধরে এনবিআর সাথে একটা জিনিস নিয়ে ফাইট করছি। আমরা এই দেশে আমি যখন প্রথম এই যে আপনার ধনিয়া পাতার, ধনিয়ার যে বীজ আমদানি, যে 300 টন দিয়ে আমরা শুরু করি, এখন প্রায় 8 থেকে 9,000 টন ধনিয়ার বীজ আসে বাংলাদেশে। সারা বছর আপনারা ধনিয়া পাতা পান, এর একটা মেজর অংশই হলো, এবং ইটালির মতো দেশ থেকে বীজ আসে, আমরা চিন্তা করতে পারি না, ধনিয়ার বীজ আসে, ইটালি বড় কান্ট্রি, সেখান থেকে ধনিয়ার বীজ আসে। এখন সমস্যা হলো যে ওই এনবিআর বলা আছে ধনিয়ার জন্য 50% ট্যাক্স, এখন সেটা মশলার ধনিয়া হোক আর বীজ হোক, তাহলে জিরো ডেলিভারি কেমন করে হলো? আমরা বারবার ডিউলেটার দিই, প্রতি বছর একটা সিদ্ধান্ত হয়, আবার পরের বছর বাজেট হলে ওই আগেরটাই থাকে, কোনো চেঞ্জ হয় না, গতানুগতিক কোনো চেঞ্জ হয় না। অফ দ্য রেকর্ড আনকোট একটা কথা বলি, কোনো একটা ইস্যু নিয়ে এই বছর আমরা এনবিআর সাথে নেগোশিয়েট করতে গেছি, কোনো একটা অফিসারের সাথে আমাদের প্রতিনিধি গেছে, তো স্টেট বলেছে যে 3 কোটি টাকা লাগবে এগুলো চেঞ্জ করতে গেলে। দিস ইজ দ্য সিচুয়েশন। এই যদি এনবিআর সিচুয়েশন হয়, এই ট্যাক্স রেটগুলো কমাতে গেলে আপনার কাছে প্রস্তাব আছে অ্যাসোসিয়েশনের, এগুলো 3 কোটি টাকা লাগবে, এবং পরে সে বিকালে ফোন করে বলছে 2 কোটির কম হলে আর ফোন করেন না, তাহলে দেখা করেন। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, আপনার করাপশন, দুর্নীতি, তাহলে আপনি কিভাবে বাজেটকে আপনি ভালোভাবে ইমপ্লিমেন্ট করবেন? যেহেতু এটা আমাদের ইন্টারনাল ডিসকাশন, সেজন্য আমি বলছি যে এইটা হলো বর্তমানে অনিয়ম, দুর্নীতির একটা আখড়া। লাইভ হোক, তাতে কি হয়েছে, আমি তো আই ডোন্ট মাইন্ড, আমি তো এটা বলেছি না, আমি তো বলেছি যে সিচুয়েশনটা কিভাবে মানুষ কমাইতে পারে, তাহলে আমি তো পারবো না। তাহলে আমার ওই যে বললেন যে কৃষক প্রতিনিধি 3 কোটি টাকা দিতেও পারবে না, তার ইস্যুটা সে রেজও করতে পারবে না। আর একটা আমরা সবসময় বলি যে কৃষক প্রতিনিধির স্টেক হোল্ডার আমরা কেন কনসালটেশন হয় না? যতগুলো বড় দল আছে তাদের কৃষক প্রতিনিধি হলো মাননীয় এমপি মহোদয়রা, কৃষক না, কিন্তু এই জন্যই কখনো কৃষকদের কনসালটেশন হয় না। বলে কৃষক দল তো আছে, কৃষক লীগ তো আছে, কৃষক গ্রুপ তো মতামত পেয়েছি আমরা, কিন্তু কৃষক তো নাই সেখানে। এটা আমি অনেকবার বলেছি যে আপনারা কৃষকদের মতামত দিবেন আইন প্রণয়নের সময়, সচিবালয়ে না বসে, তাহলে আপনি বুঝবেন যে আইনটা কোথায় ব্যত্যয় হচ্ছে, সেখানে কিন্তু হচ্ছে না। এই যে কৃষক কার্ড বলছেন 42 লক্ষ, কার্ডটা আগেও দেওয়া হয়েছে, হ্যাঁ, দিস ইজ ডিফারেন্ট, যে ডিজিটাইজ করবেন, আপনি ইনফরমেশন ট্যাগ করবেন, এটা ভালো, আপনি বেনিফিটগুলো দিবেন। তো আমরা তো ফার্টিলাইজার সাপ্লাই নাই, আপনি কিভাবে সে ফার্টিলাইজার পাবেন? এই যে এবছর প্রোডাকশন বেড়েছে, আমি নিজেও 300 টাকা বস্তা বেশি দিয়ে সার কিনেছি, আমি নিজেই কিনেছি, আমি সবসময় বলি যে আমিও তো 300 টাকা বেশি দিয়েছি বস্তায়, কারণ ফার্টিলাইজার সাপ্লাই ছিল না। আপনি ফার্টিলাইজার সাবসিডি টাকা রেখেছেন, কিন্তু সাবসিডি সাপ্লাইটাকে এনশিওর করবেন, সেটা কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, সেই জায়গায় দরকার। আমি আমার ব্যক্তিগত মত হলো যে এই বাজেটটা সরকারি বাজেট, এটা সরকারি অফিসারদের ব্যয়, আর একটা পোর্শন থাকে কিছু তাদের উন্নয়ন প্রজেক্ট, এটাতে আমার খুব মাথা ব্যথা নেই। আমি এমন একটা বাজেট চাই, সেটা হলো যে আপনার জাস্ট রিভার্স আসবে, বাজেটটা প্রণয়ন করবে প্রাইভেট সেক্টর দিয়ে, তাদের কি ডিমান্ড সেটাকে আপনি অ্যাডজাস্ট করেন। আমরা প্রাইভেট সেক্টর তো সরকারের কাছে টাকা চাই না, আপনি পলিসিগত সহায়তা দেন। আপনি ওই যে 600 কোটি টাকায় তো চিংড়ির কিছু হবে না, কিন্তু তারা ব্যাংক লোন যাতে পায়, সেই জায়গাটা আপনি অ্যাড্রেস করে, যে কিভাবে তারা ব্যাংক থেকে ঋণ পাবে, কি সুযোগে পাবে, এবং কিভাবে এটা ডেভেলপ করবে। কারণ সরকারি টাকায় প্রজেক্ট হয় কি, যতদিন প্রজেক্টগুলো চলে ওই অ্যাক্টিভিটিসটা থাকে, তাহলে ফার্মার স্কুল বারবার চেঞ্জ করে লাগতো না, স্কুলগুলো বারবার চেঞ্জ হয়ে গেল,
যে প্রত্যেকটা স্কুল চেঞ্জ হয়, এক এক পার্টনার প্রজেক্ট আসে, পার্টনার স্কুল আসে। ডেলিটা যখন ছিল তখন ফার্মাসি স্কুল ছিল, আবার কমিউনিটি স্কুল হবে, আবার কৃষক স্কুল হবে, এই চেঞ্জ হবে, এই দিয়ে তো সাস্টেনেবল হবে না। সুতরাং সাস্টেনেবল করার জন্য যে কাজগুলো দরকার সেগুলো করা দরকার।